কথা বলে নিই, তারপর ধীরে ধীরে আমরা অনুষ্ঠানের দিকে যাব। নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। সুনীল মাইতি বলছি। হ্যাঁ, কোথা থেকে বাবা? বলছি পশ্চিম মেদিনীপুর থেকে, বেলদা থেকে। আচ্ছা বলুন। আমার বয়স ৭৩ বছর। সারাদিনে একবারই পায়খানা হয়, পাতলা পায়খানা। পাতলা পায়খানা ৮টা-৯টার দিকে একবারই হয়, খিদে নেই। তার জন্য বেলকুট বলে একটা টনিক পাওয়া যায়, বেলকুট। বেলকুট বলে আয়ুর্বেদিকে একটা টনিক পাওয়া যায়, ওটা 3 চামচ করে দিনে 2বার খাবেন। আর সকালবেলা উঠে 5টা করে থানকুনি পাতা খাবেন চিবিয়ে, কেমন? ওকে, থানকুনি পাতা 5টা সকালবেলা খালি পেটে, তারপর 1 গ্লাস জল। আর দুপুরে খাবার পর, রাতে খাবার পর বেলকুট, BEALKUT, বেলকুট বলে একটি টনিক পাওয়া যায় আয়ুর্বেদে। তো সেটা খাওয়া শুরু করুন আপনারা। আমরা তাহলে আজকের পর্বে ফিরে আসি। ঢাকের বাদ দিয়ে শুরু হয়ে গেল, মানে কিন্তু মা আসছে। কিন্তু মা আসছে, মা আসছে আমরা যে করছি, কিন্তু সেই মা আসার বাংলায়, যেখানে বাঙালির গর্ব সারা পৃথিবী জুড়ে, যে এই দুর্গাপুজো, সব থেকে বড় কঠিন ব্যাপার যে আমরা এখনো সেই মায়ের জাস্টিস পাইনি। যে মাটাকে বলিদান দিতে হলো আরজিকর হসপিটালে, অনেক কিছুই হচ্ছে, অনেক নাটক ড্রামা সবই দেখছি, হচ্ছে সুন্দর, সবাই দেখছি আমরা বাংলার মানুষরা জুড়ে, কিন্তু এখনো অবধি কোনো বিচার পাওয়া গেল না। সুতরাং এই রকম বাংলায় মা কোন ভরসাতেই আসবে, সেটাও কিন্তু আমাদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তবু চিরাচরিত অনুযায়ী হয়তো কোথাও কোথাও পুজো হবে, হবে না যে তা নয়, কিন্তু তবু জাস্টিসটা প্রয়োজন আছে। চলুন আমরা অনুষ্ঠানে ফিরি। নিশ্চয়ই হবে, না হবার কিছু নেই, কারণ সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ যখন এত উঠে পড়ে লেগেছে, রাস্তায় নেমেছে, জাস্টিস চাই অবশ্যই। তাই সবাই শুধু ভাবছি যে হয়তো হয়ে যাবে, না, হওয়াতে হবে আমাদেরই। তাই চলুন আজকের অনুষ্ঠানে থাকি, কারণ আজকে মা বোনেদের সিকিউরিটি কতটাই বাংলায় আমরা নিজেরাই কিন্তু এখন জানি না। নিজের বাড়ির মেয়েদের বাইরে পড়তে যাওয়া থেকে আরম্ভ করে স্কুল কলেজে পাঠানোটাও কতটা নিরাপদ সেটাও আমরা জানি না। কিন্তু তবুও বাংলায় মা আসছে, আশা করি সেই অসুর বোধন হবেই। যে অসুরেরা আমাদের বাংলার কোল থেকে আরেকটি মাকে, আরেকটি মেয়েকে কেড়ে নিয়েছে, সেই বোধন হবেই। চলুন তারই উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান। মা আসছে এবং শুভ মহালয়া দুটোই। এবং শুভ মহালয়ার জন্য আপনাদের জানিয়ে রাখি যে প্রতিবারে মহালয়া কোনো ছুটি থাকে না, এমনিতেও আমার কোনো ছুটি নেই। তো মহালয়ার দিন এই বাংলার মানুষদের জন্য ফ্রি ক্যাম্পিংয়ের ব্যবস্থা থাকে, এবছরও আছে, নেই যে তা নয়। তাই অনেক মানুষ সারা বছর ধরে অপেক্ষায় থাকে মহালয়ার দিনটা এলে আমাদের ডক্টর সেনের কোনো না কোনো ক্লিনিকে সেই ফ্রি ক্যাম্পিংগুলো হয়, যেখানে শয়ে শয়ে লোক হাজির হয়। হবে, আবার লোক আসতে শুরু করেছে আবার, কারণ আপনি নিজে সুস্থ না থাকলে আরেকজনকে সুস্থ রাখতে পারবেন না, ভালো রাখতে পারবেন না, এটা তো নিয়ম, তাই না? তাই সেই জন্য আপনাদের জানানো যে সবাই ভালো থাকতে হবে। আর আজকে সব থেকে বড় সংবাদটা দেব বলেই আশা, আরও সাধারণ অনুষ্ঠানে আসতে পারিনি। আজকে চেম্বারে অনেক চাপ ছিল, কারণ পুজো আসছে মানে সবাই একটু ভালো থাকার ইচ্ছা করে, সবার কেনাকাটা করতে ইচ্ছা করে না যে তা নয়। তো সেই জন্য তাদের সুস্থ থাকাটা সবার আগে আবশ্যক। তো তার জন্য তারা আবার সেই ভিড়টা শুরু হয়েছে চেম্বারে প্রচুর।
আপনাদের পরিষেবার জন্য আমার কোনো সময় নেই, কখন দিন হয় কখন রাত হয় নিজেই বুঝে উঠতে পারি না ওই চার দেওয়ালের ঘরটায় চেয়ারে বসে রোগী দেখতে দেখতে। তবুও আপনাদের আশীর্বাদ এইভাবে যে কটা দিন আর চলতে পারি। বসিরহাটে যে বড় চেম্বার আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে সেটা সোমবার উদ্বোধন, এবং বসিরহাটের মানুষদের জন্য বিশেষ করে যারা আজকে হাসনাবাদ, টাকি রোড এবং বসিরহাট বা ওই ট্রেন লাইনের মধ্যে যারা আশেপাশে থেকে আমাদের এত রুগীরা আসতেন বারাসাতে, তাদের জন্য বলে দিই সুখবর এটাই যে যেহেতু প্রথম দিন উদ্বোধনের দিন আছে, একজনের সাথে আরেকজনের ফ্রি রাখা আছে সেখানে, তাই পরিবারে আরেকজনকে সঙ্গে নিয়ে চলে আসতে পারবেন। যেহেতু প্রথম দিন, তাই প্রথম দিনে আসা মানুষগুলোর জন্য আমরাও উন্মুখ হয়ে থাকি, অপেক্ষায় থাকি। তাই বসিরহাট কুমারপুকুর ঠিক কালীবাড়ি আছে, চিনবেন যারা ওইখানে ওইদিকে থাকেন অবশ্যই চিনবেন। কুমারপুকুর বা একটা বিরাট কালীবাড়ি, খুব পুরনো এবং বিখ্যাত। আমি যেদিন গিয়েছিলাম একবারই গিয়েছিলাম, দেখে এসেছি। ঠিক কালীবাড়ির পাশেই একবারে বাস স্টপেজ কুমারপুকুর, ওখানেই গেলে বড় করে বোর্ড লাগানো আছে কুমারপুকুর আয়ুষ ক্লিনিক। ঠিক তাই আপনাদের সেবার জন্য যখন তৈরি হয়েছে, ওই চেম্বারে যারা আসবেন, যারাই আসবেন তাদেরকে একজনের সাথে আরেকজনের ফ্রি রেখেছে। ওখানকার যিনি কোঅর্ডিনেটর আছেন চেম্বারের, তিনি রেখেছেন যে না, পুজোর আগে বাংলার মা বোনেরা, ভাইরা, গুরুজনেরা আসবে, তাদেরকে একজনের সাথে একজন ফ্রি রাখা হোক। তা উনি বড় মনের মানুষ, ভালো কাজ এটা। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে প্রথম দিন যারা এই বসিরহাট চেম্বারে আসছেন তাদের কিন্তু একজন করে ফ্রি রাখা থাকছেই ফিজে। ঠিক। আর মহালয়ার দিন আমাদের তো ফ্রি ক্যাম্পিং আছে পুরোই। এটা বছরে 4টে ক্যাম্পিং হয়। সেই 4টে ক্যাম্পেনিংয়ের মহালয়াটা সব থেকে বড়, যেহেতু বাঙালির বড় উৎসব পুজো, আর এই পুজো উপলক্ষে এবছর আবার রাখা হয়েছে। একদম অনুষ্ঠানের মতো হয়, সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি, টানা 12 ঘন্টা। হ্যাঁ, অবকাশ পাওয়া যায় না কোনো কিছুরই, খাওয়া দাওয়া, বাথরুম যাওয়া, টয়লেট সবই বন্ধ হয়ে যাবার মতো উপক্রম হয়। কিন্তু তবুও আমরা পরিষেবা দিই টোটাল টিম মিলে, ডক্টর সেন টিম যা আছে সবাই, সমস্ত ডক্টররা, স্টাফরা। এবং আরেকটি সুখবর দিয়ে দিই যে যারা মোটামুটি একটু অসুস্থ লাগছে, যারা দেখছেন শরীরটা একদম ভালো যাচ্ছে না, কষ্ট করে একবার আমাদের দমদম চেম্বারে নিয়ে আসুন। কারণ দমদম চেম্বারে সারা দিনের জন্য ভর্তি রেখে আবার বিকেলবেলা ছুটি দিয়ে দেবার একটা ছোট্ট ব্যবস্থা করা হয়েছে ওখানে। হ্যাঁ, ডে কেয়ার সিস্টেম, সেখানে আলাদা ডক্টর, নার্স, আয়া, আরএমও সমস্ত রাখা হয়েছে। তাই আগামী রবিবার থেকে ওটাও শুরু হয়ে যাচ্ছে দমদম চেম্বারে। কেমন? তাই যদি আপনাদের মনে হয় যে না, রোগীটাকে ঠিক একটা ভালো লাগছে না, কয়েক ঘন্টার জন্য যদি ভর্তি রেখে একটু চাঙ্গা করে নিয়ে চলে আসা যায়, ইয়েস, সেই ম্যাজিক ট্রিটমেন্টটাই ওখানে দেওয়া হবে। এই পেশেন্টগুলোকেই নার্সিংহোমে নিয়ে গেলে 5 থেকে 7 দিন ভর্তি রেখে 50 থেকে 60,000 টাকা করে বিল করা হতো। হ্যাঁ, সাধারণ একটু অসুবিধা হচ্ছে, যেগুলো আপনাদের কাছে হয়তো অনেক কঠিন মনে হয়। শ্বাসকষ্ট হচ্ছে, হয়তো প্রচণ্ড যন্ত্রণা, হাঁটাচলা করতে পারছেন না, শুতে পারছেন না, অসুবিধা হচ্ছে, আপনার সারা দিন মনে হচ্ছে একটা ড্রাউজিনেস, দুর্বলতা, গিয়ে শুয়ে পড়ি, মানে কোনো ব্যাপারটাই যেন আপনার ভালো লাগছে না, সেই রকম মানুষগুলোর জন্য ওখানে কয়েক ঘন্টার জন্য ভর্তি রেখে আবার নিয়ে চলে আসুন। না, কোনো ওখানে দিনের পর দিন নয়, সেই সিস্টেম করা হয়নি। আমাদেরও চেম্বারে ছুটি হবে, তার সঙ্গে আপনাদেরও ছুটি হয়ে যাবে। তাই কয়েকটা আয়োজন নিয়েই আজকে আরও এই 8টার সময় আসা আপনাদের কাছে। তো তবুও বাঙালির উৎসবে সবাইকে ভালো থাকা যেহেতু আবশ্যক, তাদের জন্য তো নিমন্ত্রণ রইলই সবার আমাদের চেম্বারে। চলুন প্রেজেন্টেশনে পুজোটা কেমন হবে একটু দেখে নিই। রঙের কাজ শুরু হয়ে গেছে। বৃষ্টি বাদল দেখে শিল্পীরাও আর ভরসা পাচ্ছে না যে দেরি করে করলে যদি না শুকায় রং, তাই তারা কাজ শুরু করে দিয়েছে। প্রায় শেষের পথে তাদের কাজ। প্যান্ডেল বাঁধা প্রায় ফিনিশ, যাদের বড় পুজো আছে। মহালয়ার দিন আসছে, প্রচুর মানুষ
গঙ্গার ঘাটে তর্পণে যাবে। তর্পণ মহালয়ার আগে আবার অনুষ্ঠান আছে। তর্পণ কি, তর্পণ কেন হয় সেটা মানে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমাদের ভক্তি শ্রদ্ধা অর্পণ করাকে তর্পণ বলা হয়। সুতরাং মহালয়া মানে শুধু যে পুজোর আগমনী তা নয়, সেদিনে আরও একটি পর্ব থাকে তর্পণ করা, এটা আর একটা দিক। মহালয়ার আগে যে অনুষ্ঠান থাকবে আমি নিশ্চয়ই আসব এই অনুষ্ঠান নিয়ে আরও ডিটেলে। নেক্সট, গঙ্গার ঘাটে সকালবেলা গেলে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যাবে। অজস্র হিন্দুরা গিয়ে গঙ্গার ঘাটে তারা নিজেদের গুরুজনদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করবে, গঙ্গা স্নান করতে যাবে তারা তর্পণ করার উদ্দেশ্যে। এ একটা মনোরম পরিবেশ, অসাধারণ লাগে এই সকালটা। এবার আসে একটু কেনাকাটার পর্বে। মোটামুটি প্ল্যান প্রোগ্রাম করা হয়ে গেছে নিশ্চয়ই যে এবছর কে কি কটা করবে, কে কি কটা কিনবে, তাই না? তো সুতরাং যারা বেশ পুজোটাকে এনজয় করে, অনুভব করে, তারা কিন্তু কলকাতার বাইরে যায় না এই পূজার সময়। কারণ বাঙালির বড় উৎসব, সেই সময় অনেকে আবার বেড়াতেও চলে যায়। সারা বছর ছুটি পায় না যারা, এরকম অনেক বাঙালিকে দেখেছি পুজোর সময় তারা বাংলার বাইরে কোথাও ঘুরতে চলে গেল বা বিদেশে বেড়াতে চলে গেল। কিন্তু না, আমি একদম জন্মের পর থেকে আজও অবধি সুযোগ অনেক আসে, কিন্তু এই পুজোর 4টে দিন না, এটা কখনো হতে পারে না। পুজোর 4টে দিন বাঙালির কাছে বড় উৎসব। সেই 4টে দিনে যদি আমরা কলকাতায় না থাকি তাহলে পুজো কাদের জন্য? সবাই যদি বাইরে চলে যায়। তাই বাংলায় বাঙালিরা থেকে, এখন তো আর হিন্দু মুসলিম ব্যাপার নেই। ঈদেও হিন্দুরা যেমন আনন্দ করে মুসলিম ভাইদের সঙ্গে, এখন প্রচুর মুসলমান বন্ধুরাও আমার দেখেছি তারাও বেশ দল বেঁধে সেজে গুজে ঠাকুর দর্শনে, প্রতিমা দর্শনে বেরোয়। এটাই তো পশ্চিম বাংলা, যেখানে একই বৃন্তে দুটি কুসুমকে একসঙ্গে দেখা যায়। পশ্চিম বাংলায় যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল একসঙ্গে হতে পেরেছে, আর এই জোট বোধহয় ভাঙবে না। এটা অটুট থাকুক, অন্তত শেষ দিন অবধি যেন এই দৃশ্যটা দেখে যেতে পারি। বাংলার মানুষ আরেকটা দিক দিয়ে আনন্দে আছে যে আজকে সমস্ত পার্টি যে এত যুদ্ধ লড়াই ছিল, তারা যে এক জায়গায় হয়ে একটা বিচারের আশায় রাস্তায় নামছে, এইটা অনেক বড় পাওয়া বাংলার মানুষের কাছে। যে সামান্য রাজনীতি নিয়ে তারা লড়াই নয়, শুধু বিচারের জন্য তাদের লড়াই, সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে। এমনই থাকুক আমাদের বাংলা। ঠিক, তাহলে কেনাকাটার পর্ব শুরু হয়ে গেছে। কেনাকাটা পর্বে ঘরকে আরো সুন্দর করে সাজাবার জন্য প্রচুর মানুষ আছে যারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করা শুরু করে দিয়েছে। ঘরের ডেকোরেশন নতুন করে, একটা ভালো লাগা, নিজের কাছে ভালো লাগা, অন্য কিছুই না। কারণ আবার যেন মনে হয় যে এই সময় থেকেই বাঙালির গৃহপ্রবেশ, ঘরগুলোকে নতুন করে সাজানো, ঘরের যে পর্দাগুলো আছে সেগুলোকে একটু বদলে দেওয়া, বিছানার চাদরকে একটু নতুন করে বিছিয়ে দেওয়া, ঘরে কত আত্মীয় স্বজন আসে। এই সময়টা সত্যি একটা মৌনমুখর সময় চলে আমাদের, তাই না? তো তাই মানুষ কিন্তু আবার নতুন করে ঘরকে সাজাতে শুরু করে। শুধু নিজেকে না, নিজের লিপস্টিক, কাজল, শাড়ি, জামা কাপড় তো থাকবে, তার সাথে ঘরটাও সুন্দর করে। নেক্সট যাই আমরা। হ্যাঁ, শুধু জামা কাপড় নয়, মামনিরা আছেন যারা, তারা এই জামা কাপড়ের সঙ্গে ম্যাচ করে ভ্যানিটি ব্যাগ অবশ্যই কিনবে। অনেকের ভ্যানিটি ব্যাগের বেশ প্যাশন আছে, তারা ভালো ভালো সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ ইউজ করে। তো তাদের বোধহয় পছন্দ করা মোবাইল ঘেটে ক্যাটালগ দেখা শুরু হয়ে গেছে যে এবারের ভ্যানিটি ব্যাগটা কেমন হবে। নেক্সট যায়, তার সঙ্গে আবার গয়নাঘাটিও জামা কাপড়ের সঙ্গে মিল করে গয়নাঘাটি, চুলের ক্লিপ ইত্যাদি ইত্যাদি আরো সব, ওগুলো ঠিক আমার নামগুলো জানা নেই। এই পুজোর 4 দিনের জন্য তারা বেশ নতুন কিছু আর্টিস্টিক অলংকার, শৈল্পিক অলংকার অবশ্যই কিনবে তারা। না, যাদের বনেদিয়ানা বাড়ির পুজো আছে তারা তো নিজেদের বাড়ির সোনার গহনা বের করে লকার থেকে এনে,
কেন এই পুজোর সময় এটা একটা রীতি রেওয়াজ, যাদের বনেদি পুজো হয় নিজেদের বাড়িতে। কিন্তু আমরা যারা বাইরে পুজো উপভোগ করতে যাই, তারা কিন্তু শুধু সোনাদানা পরাটা ঠিক হবে না এত ভিড়ের মধ্যে, তাই তারা নিজেদের পোশাক আশাকের সঙ্গে মিল করে বেশ আর্টিফিশিয়াল বেশ কিছু গয়নাগাটিও কিন্তু কিনে ফেলে এই পুজোর 4 দিন উপলক্ষে। খাওয়া দাওয়া চলবে তো বটেই, যে যতই ফাস্টফুড থাক না কেন, এই ফুচকা খাওয়াটা না হলে পুজো পুজো বলে একদম না, একদম মনে হবে না, একদম নয়। কারণ ফুচকা না খেয়ে দুর্গা পুজোর মেলায় বেরিয়েছি, এটা কাউকে লজ্জায় বলতেই পারা যাবে না, তাই না? সেটা কি পুরুষ আর কি মহিলা, একদম লাইন লাগবেই এখানে, তাই না? কারণ এই ফুচকা এমন একটি খাদ্য, এমন একটি খাবার যে পুরো মনের অনুভূতিটা বদলে দেয়। আপনি দেখবেন ফুচকা মুখে পড়ার পর আপনার ভেতরে একটা অদ্ভুত ধরনের ভালো লাগা তৈরি হয়। আপনার মনের অনেক কঠিন জমে থাকা দুঃখ কষ্ট দেখবেন কয়েক মিনিটের মধ্যে মিলিয়ে গেছে। আপনার মনে হবে আমি কোনো মেলায় এসেছি। আর সেই জন্যই তো বেছে বেছে এগুলো রাখা হয়েছে। এসব ওপরওয়ালা সৃষ্টি, আপনার আমার নয়। ঠিক, নেক্সট যাই খাওয়া দাওয়ার মধ্যে। বাঙালি আর কি খেতে ভালোবাসে? এইবার হবে যাদের বনেদিয়ানা বাড়ির পুজো আছে এক চালায়, সেই এক চালার পুজো, বাড়িতে নানান ধরনের রান্না। মানে আমাদের ছোটবেলাটাই তো বাইরে বাইরে পুজোয় কাটিয়েছি, রাত জেগে জেগে বন্ধুদের সঙ্গে, একদম আঙুলে গাঁট গুনে গুনে এতগুলো ঠাকুর দেখতে হবে পুজোয়। না না, 100-র নিচে তো ঠাকুর দেখবই না, এবং পায়ে হেঁটে অসুস্থ হয়ে পড়তাম। মানে ভোরবেলায় ওই ট্রেনে খবরের কাগজ আসে, তার সাথে খবরের কাগজের গাদায় বডি এলিয়ে যেত, সেইখানে শুয়ে শুয়ে স্টেশনে নেমে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার বন্ধুরা বাড়ি ফিরে সারাদিন ঘুমিয়ে পড়তাম, আবার রাতে বেরোনো। এই যে একটা আলাদা অনুভূতি, 4টে দিন নষ্ট করলে হবে না। কিন্তু বাড়ির পুজো ছিল তখনও, এখনও আছে, এবারেও বাড়ির পুজো হবে। তো বাড়ির পুজো এখন আর ওই বেরোনো হয় না, বাড়ির পুজো নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাই বাড়ির পুজোতে এখন আরও পাড়ার লোকেরা সবাই সাহায্য করতে আসে এই সময়টায়। সেই পুজোটা এখন আরও সুন্দর করে, আরও বড় করে, ভালো করে আরও করার চেষ্টা। তো সেটা এবছরেও হচ্ছে। বহু বছরের পুরনো পুজো, সে তো আর বন্ধ করে দেওয়া যায় না, তাই হবে। আপনাদেরও নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে। তো সেই জন্য বলি যে বাঙালির উৎসবে নিমন্ত্রণও নিতে হয়। যাক, আমাকে কেউ নিমন্ত্রণ করে না, না, নিমন্ত্রণ জীবনে নেই, কিন্তু আপনাদের নিমন্ত্রণ রইল সবার। আসবেন, আমাদের গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে দেব, গ্রামের বাড়িতেই পুজো, ভালো লাগবে। আর সেখানে ওই একটা পুজোই যেন আমাদের কাছে মনে হয় ওটাই কলেজ স্কোয়ার, ওটাই কলকাতার বিখ্যাত বিখ্যাত পুজোর সঙ্গে পাল্লা দিচ্ছে, আমাদের কাছে মনে হয়। কারণ পুজোটা নিজের নিজের অনুভূতির ব্যাপার। ওই একচালা ঠাকুর বিশাল কিছু নয়, কিন্তু তবু অনেক কিছু। এত বছর ধরে আসা ওই খুঁটি পুজোর দিন থেকে ভেতরটা একটা ছনমনে ব্যাপার শুরু হয়ে যায়। আবার অনেক বছর পর মাঝখানে বন্ধ ছিল, সেটা শুরু করা হয়েছে আবার। তো নিমন্ত্রণ রইল, চলুন আমরা আবার পুজোর পর্বে ফিরি। না মাসিমা, কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করার কিচ্ছু নেই। আপনি কানে হাত দিয়ে চিৎকার চেঁচামেচি করছেন, এগুলো ঠিক না। একটা বাঙালির বড় উৎসব আসছে, আর আপনি ওটা ভ্যা করে কান্নাকাটি করলে আমাদের খুব খারাপ লাগে। মাসিমা, বয়স হয়েছে, পাড়ার লোক জড়ো করবেন না কান্নাকাটি চিৎকার করে। কেন মাসিমা কেন কাঁদছে আমিও জানি না, ঠিক দেখা যাক। বাড়ির বৌমা সেজে গুজে ঠাকুর দেখতে যাচ্ছে, তার জন্য শাশুড়ি মা চিৎকার চেঁচামেচি ভ্যা করে কান্না শুরু করে দিয়েছে। বৌমা যাবে না, বৌমা একা যাবে কেন? এই ব্যাপারগুলো শাশুড়ি মায়েদের বলে প্লিজ করবেন না। কারণ আপনি বেরোতে পারেন না, আপনি যেতে পারেন না, সেটা আপনার ব্যাপার, আপনার বেরোতে ইচ্ছা করে না, ঠিক। তা বলে এখন আপনার বৌমার বাচ্চা বয়স, সবে বিবাহ হয়ে শ্বশুর বাড়ি এসেছে, সে যদি আপনার ছেলের হাত ধরে এবছর পুজো দেখতে না যায়, এটা কি ভালো লাগবে আপনি বলুন তো? একদমই চিৎকার চেঁচামেচি করবেন না, অশান্তি বাঁধাবেন না, ঠিক। আচ্ছা, মাসিমা কেন যেতে পারছে না একটু জেনে নেওয়া যাক। মাসিমার মুখ দেখেছেন একদম বাংলা পাঁচের মতো, তিজেল হাড়ির মতো। সুতরাং এইরকম তিজেল হাড়ির মতো কিছু শাশুড়ি আছে, নেই যে তা নয়। সুতরাং তাদের থেকে বৌমাদের বলে দিই সাবধান,
বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। সাজবেন গুজবেন, স্বামীর হাত ধরবেন, একদম হাঁটি হাঁটি পাপা করে বেরিয়ে পড়ুন। কারণ সারা বছর এই ঝগড়াঝাটি থাকবেই শাশুড়ি বৌমার, এতে কিচ্ছু যায় আসে না। কিন্তু পুজোর 4 দিন কোনো ঝগড়াঝাটি নয়। শাশুড়িমা বাড়িতে থাকতে চায় থাকুক, কাবামে হাঁটি করার কোনো দরকার নেই, দুজনে হাত ধরে বেরিয়ে পড়ুন। কিন্তু এই মাসিমার আমি বুঝতে পারছি না রাগটা কি জন্য হয়েছে, এখনো বুঝতে পারছি না। তো যা যাক, নেক্সট দেখি আমরা। আবার অবাক হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনার বৌমা গেছে ছেলের হাত ধরেই তো গেছে, সে তো আর অন্য কোনো ছেলের হাত ধরে পালায়নি। তো আপনার এত অবাক হবার কি আছে আমি কিছু বুঝি না। যাই হোক, মাসিমার এই কারণগুলো আমি বুঝতে পারছি না এখনো, হয়েছেটা কি অ্যাকচুয়ালি। ও, এবার কারণটা বোঝা গেল। মাসিমার কোমরে ব্যথা, শাশুড়ি মার কোমরে ব্যথা, নিজে বেরোতে পারে না, নড়াচড়া করতে পারে না, বৌমা বেরোলেই তেলে বেগুনে জ্বলে ওঠে একেবারে। আমি যাচ্ছি না বৌমা, তুমি কোথাও যাবে না। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? বৌমাদের বলে দিচ্ছি, আমরা আছি আপনাদের পাশে, কোনো চিন্তা নেই, বেরিয়ে পড়ুন হাজব্যান্ডের হাত ধরে। পুজো 4 দিন নষ্ট যেন না হয়। আবার একাদশী থেকে ঝগড়াঝাটি শুরু করবেন, ঠিক আছে? খালি মা বলে একটা ঠকাশ করে নমস্কার ষষ্ঠাঙ্গে করেই বেরিয়ে পড়ুন। কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস, এইসব অনেক প্রশ্ন করবে খিটখিটে মাসিমা। কোনো উত্তর দেওয়ার দরকার নেই, বেরিয়ে পড়ুন দুজনে। কিন্তু মাসিমার কোমরে ব্যথা, এটাও তো ঠিক নয়। মাসিমা, আপনি এই যে কোমরে ব্যথা আপনার, আপনি আগে থাকতে ডাক্তার দেখিয়ে নেন না কেন? প্রতি বছর এই নাটকটা করেন, আমার ঠিক ভালো লাগে না ব্যাপারটা। আপনার কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, তার জন্য আপনি ডক্টর দেখান না কেন? এই যে অবস্থা হয়েছে, আপনি এখন পুজো আর 2-3 দিন বাকি, আপনি ডাক্তারের কাছে গিয়ে এই যে ফিজিওথেরাপি করাচ্ছেন, উপুড় হয়ে শুচ্ছেন, সোজা হয়ে পাশ ফিরে এটা সেটা করে কি কাণ্ডই না করছেন। দেখুন একবার মাসিমার হাল। ঢাকের বাদ্যি শুরু হয়ে গেল তো এখনো সোজা হতে পারছেন না। ও বাবারে মারে, এই সমস্ত করে। তার মানে মাসিমার এবছর পুজো দেখা হবে না যদি এখনো ডাক্তারের সাথে কন্ট্যাক্ট না করে। ফিজিওথেরাপি করে শুধু হবে না এখানে, এটা ফিজিওথেরাপির কেস নয়। ফিজিওথেরাপি করালেই যদি আপনি প্যান্ডেলে, পুজো প্যান্ডেলে বেরিয়ে পড়তে পারতেন তাহলে তো হয়ে যেত, বাড়িতে ফিজিওথেরাপি আমি পাঠিয়ে দিতাম। কিন্তু শুধু এটা ফিজিওথেরাপির কেস না। কেমন? হাঁটুতে যন্ত্রণা হচ্ছে, সেটা সবারই, ছেলে অথবা মেয়ে, পুরুষ মহিলা, কোনো ব্যাপার না। কিন্তু এই যন্ত্রণাগুলি যদি এখনো অবধি পুষে রেখে দেন, আমার মনে হয় না পুজোটা আপনার ভালো কাটবে। তার জন্য আপনাদের বলে দেওয়া যে এখন প্রতিদিন চেম্বারে একদম সবাই সারি সারি ভাবে চলে আসছে। নতুন চেম্বার, সুন্দর চেম্বার, হনুমান মন্দিরের ঠিক পিছনে, এবং ওখানে ওপিডির সঙ্গে এখন ডে কেয়ার সিস্টেম চালু করে দিয়েছি। পেশেন্টকে সারাদিনের জন্য কয়েক ঘন্টার জন্য অ্যাডমিশন রাখি, একদম হাঁটতে হাঁটতে বাড়ি যাবে, কোনো কথা হবে না এর মাঝখানে। ঠিক ওই ম্যাজিক যে ট্রিটমেন্টটা হয়, ইয়েস, সেই ম্যাজিক ট্রিটমেন্টটাই একসঙ্গে অ্যাপ্লিকেশন করা হচ্ছে। তার জন্য ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট, আয়া, আরএমও সমস্ত কিছু রাখা হয়েছে। ওই কয়েক ঘন্টায় যে ম্যাজিক ট্রিটমেন্ট হবে, কারণ আপনাদের বাড়িতে এরকম অনেক রুগী আছে আমরা জানি, মাঝের মধ্যে আপনারা চলে আসেন, ডাক্তারবাবু কোন নার্সিংহোমে ভর্তি করাবো জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু আপনার নার্সিংহোমে নিয়ে যাই। দেখুন আমার নার্সিংহোম অনেকগুলোই আছে, কিন্তু সেখানে গেলে তারা তাদের ফর্মুলা অনুযায়ী, আমি তো সবসময় সেখানে দেখতে পারি না আপনাদের, আমি হয়তো 1 দিনের জন্য বা 2 দিনের জন্য ভিজিটে যাই, কিন্তু সেখানে তাদের নিয়ম অনুযায়ী দেখবেন 1 সপ্তাহ ভর্তি থাকে রাখেন যদি, বা 4 দিন 5 দিন রেখে দেয়, তাতেই প্রায় 30-40 হাজার টাকা বিল হয়ে যায়। আমারও ভালো লাগে না, আপনারা কান্নাকাটি করেন, কিন্তু ওষুধে যা কস্টিং ইত্যাদি এ সমস্ত তাদের প্রসিডিওর অনুযায়ী তারা 1 দিনের কাজটাকে 5 দিনে টেনে নিয়ে যায়। ঠিক ইচ্ছা মতো ব্লাড টেস্ট করানো, এগুলো একদম মেনে নেওয়া যায় না। কিন্তু এখানে আমার চোখের সামনে আমি সেখানে উপস্থিত থাকছি, এবং আমার উপস্থিতিতেই আমার এই ট্রিটমেন্টে আপনারা থাকবেন, এবং কয়েক ঘন্টা ট্রিটমেন্টে দেখবেন যে ম্যাজিক ট্রিটমেন্ট, খুঁড়িয়ে আসবেন, নর্মাল হেঁটে বাড়ি যাবেন। এটাকে ডে কেয়ার বলা হয়, ডে কেয়ার ট্রিটমেন্ট। ইয়েস, অনেক কিছু করেছি জীবনে, এটা বাকি ছিল, করে দিলাম। কেন? প্রচুর গরিব মানুষ আছে যারা হসপিটাল, নার্সিংহোমে ভর্তি হয়ে হাজার হাজার টাকা ব্যয় করার মতো উপায় নেই। স্বল্প খরচের মধ্যে তারা ওই কয়েক ঘন্টা ভর্তি থাকার পর আবার সন্ধ্যাবেলা ছুটি হয়ে যাচ্ছে, তারা বাড়ি চলে যাবে। কেন না? কোনো জোর করে আপনাকে রেখে দেওয়ার জায়গা নেই, কিন্তু আমাদের ছুটি তালা, কেউ থাকবে না ওখানে, সুতরাং আপনারও ছুটি। এই সকাল থেকে সন্ধ্যের মধ্যে আপনাকে যে ম্যাজিক ট্রিটমেন্টটা আপনাদের দেওয়া হবে, এই অল্প খরচের মধ্যে দেখবেন আপনি, আপনার মনে হবে যে না একদম ঠিকঠাক, ভালো লাগছে, নর্মালভাবে বাড়ি যেতে পারছি। তো সেই জন্যই আপনাদের বলছি,
যে এই রকম সিস্টেমের আরেকটা দরকার ছিল আপনাদের। কারণ আমার কাছে প্রচুর গরিব মানুষরাই ম্যাক্সিমাম আসে, তাদের বড় বড় ডিজিজগুলোও থাকে, কখনো কখনো তাদের এমার্জেন্সিতে অ্যাডমিশনও করাতে হয়, কিন্তু আমার নার্সিংহোমগুলোকে পাঠাতে হয় হেভি সিরিয়াস কিছু থাকলে পাঠাতে হবে, সেখানে কিছু করার নেই। নর্মাল কেস কয়েক ঘন্টা একটু ভর্তি রেখে মেডিকেশন চালালে সে যদি নর্মাল সুস্থ হয়ে বাড়ি যায়, কেন তাকে নার্সিংহোমে ভর্তি রাখবো কয়েক হাজার টাকা ভর্তি খরচা করার জন্য? কোনো যুক্তি আছে? তাই হনুমান মন্দির চেম্বারেই, না কোনো হসপিটালে না, হনুমান মন্দির চেম্বারেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আপনারা যারা পুরনো গিয়েছিলেন এখন আর গিয়ে চেম্বার চিনতে পারবেন না, একদম সম্পূর্ণ ডেকোরেশন আলাদা এবং অ্যাডমিশনের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। আমরা সব সময় চিন্তা ভাবনা করি যে একটা মানুষকে স্বল্প খরচে কিভাবে তাকে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়। ইয়েস, সুতরাং সেইটা আপনাদেরও বোঝার দরকার আছে। তাই আপনাদের জানিয়ে দিলাম যে এই রকম কন্ডিশনে প্রবলেমটা হচ্ছে, কিন্তু ভর্তি রাখার মতো না। তাহলে নিয়ে চলে আসুন সকালবেলা, কয়েক ঘন্টার জন্য রাখবেন, আবার নিয়ে চলে যান, মেডিসিন লিখে দেবো, বাড়িতে গিয়ে খান, বাস। সেদিন থেকেই দেখবেন একটা নর্মাল জায়গায় ফিরে আসছেন। তা এই রকম জায়গা যদি স্বল্প খরচে হয় তাহলে মানুষ কেন যাবে না? তাই প্রতিটি জেলা থেকে মানুষ আসা শুরু করেছে এবং অ্যাডভান্স বুকিং হচ্ছে অ্যাডমিশন হওয়ার জন্য। ইটস এ মিরেকেল। আমার লাইফে কোনোদিন হয়নি যে হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি হওয়ার জন্য, অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাডভান্স না ছিল না। যেহেতু এখানে ডে কেয়ার সিস্টেম, সেই দিনেই ছুটি, যেদিন ভর্তি হবেন সেই দিন সন্ধ্যেবেলাতেই, তাই অ্যাডভান্স নাম লিখে যাচ্ছে যে আমি অমুক দিনে আসবো, সারাদিন আপনাদের ওই ম্যাজিক ট্রিটমেন্টটা নেব। তাই রবিবার থেকে শুরু, রবিবার বেড ফুল, অদ্ভুত একটা ব্যাপার। রবিবার থেকে স্টার্ট হয়েছে আর রবিবার থেকে বেড ফুল আগামী এক সপ্তাহের জন্য। আপনাদের রুগীকেও যদি ভর্তি রাখতে হয় তাহলে আপনাদের অ্যাডভান্স এসে কিন্তু জানাতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, তাহলে যাই ঢাকের বাদ্যির সঙ্গে। তাই যাদের এই হাঁটুর যন্ত্রণা নিয়ে ভুগছেন, যদি মনে হয় যে না এবছর পুজোর হেঁটে দেখবই, আমি আপনাদের অ্যাসিওরেন্স করছি যে হ্যাঁ সম্ভব আছে। কোনো অপারেশন নয়, কিচ্ছু নয়, মেডিকেশনে যদি কোনো অসুখকে গ্রিপে আনা না যায়, কোনো সিস্টেমে হতে পারে না পৃথিবীতে, সম্ভবই না। অ্যাক্সিডেন্ট কেস আলাদা, এমার্জেন্সি আলাদা, এমার্জেন্সি ওটি, এমন কিছু অপারেশন আছে। তো নেক্সট যাই। দিদিমণি সকালবেলা ফ্যাশন করে রোগা হতে গিয়ে দৌড়াতে গিয়েছিল, কিন্তু দিদিমণির হাঁটু মুচকে গেছে, হাঁটুতে ব্যথা হওয়া শুরু হয়ে গেছে। তো কি করবেন এবার? নার্সিংহোমে ভর্তি হতে হবে বা হসপিটাল? নেভার। চলে আসুন, একদিনের জন্য আসবেন। আপনি যখন চেম্বারে আসেন সেই দিনটা তো আপনার খরচের খাতায়, তার মানে সেই দিনে এসে নাম লেখাবেন, প্রেসক্রিপশন করাবেন, অ্যাডমিশন হয়ে যাবেন, কয়েক ঘন্টা পর ট্রিটমেন্ট দেওয়া হবে আপনাকে, কয়েক ঘন্টা পর আপনার ছুটিও হয়ে যাবে। আপনি নিজে বলে যাবেন যে হ্যাঁ আমি হেঁটে ঠাকুর দেখবো এবছর, সেটা যে কোনো অবস্থাতেই। কেন? ওই ডিপার্টমেন্টে আলাদা করে ডক্টর রাখা হয়েছে, ডোন্ট ওয়ারি। কেমন? নেক্সট, মামনি হাঁটু নিয়ে বড় জর্জরিত অবস্থা। এরকম অবস্থা যদি আপনাদেরও থাকে, আমি আপনাদের বলে দিই যে প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, প্লিজ কাম অ্যান্ড টেক অ্যাডমিশন ফর 1 day, অনলি 1 day। ঠিক, নেক্সট যাই। ওঠা বসা দাঁড়ানো কোনোটাই পারছে না। এত ভালো ভালো পোশাক কেনার পর যদি পরে হাঁটতে না পারি তাহলে তো মুশকিল হয়ে গেল। চিন্তা করার কিছু নেই, তাই পুজোর আগেই তো শুরু করলাম। কেমন? নেক্সট, হাঁটুটা ফুলে গেছে। যাদের হাঁটু ফুলে যাচ্ছে, সোয়েলিং হয়ে যাচ্ছে, তাদেরকে বলছি যে না, এত দুশ্চিন্তা করার কিছু নেই। কোনো অপারেশন নয়, কোনো রকম অপারেশন নয়। আমি অপারেশনের বিরুদ্ধে, ডেড এগেনস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ফর অপারেশন, অ্যান্ড এ কাইন্ড অফ অপারেশন। আবার বলে দিই, অ্যাক্সিডেন্টলি কেস অ্যান্ড এমার্জেন্সি ওটি ছাড়া বাকি যেই শখে অপারেশনগুলো করানো হয়, এগুলোর সম্পূর্ণ বিরুদ্ধে আমি। 24 বছর কাটিয়ে দিলাম, আর একটা বছর গেলেই হলো, আর চিন্তা নেই। আবার কত যা পরিষেবা দিয়েছি আমার ডাক্তারি জীবনে সার্থক, যে জন্য আর বড় কিছু, নতুন কিছু, অনেক কিছু আর আশা নেই। ঠিক তাই এই কটা দিন যা সিস্টেম করে দিয়ে গেছি, যে কটা নার্সিংহোম, হসপিটাল রানিং এখন,
এনাফ আপনাদের জন্য, শুধু চললেই হলো। নেক্সট হচ্ছে ইনফ্লামেশন হাঁটুর ভিতরে। এই যে রেডিশ কালার দেখতে পাচ্ছেন যে জায়গাটায় ইনফেকশন হয়ে গেছে হাঁটুর ভিতরে, তাই জিমে গিয়ে দৌড়াতে অবধিও পারছে না। চুন হলুদ হাঁটু ব্যথার জন্য একটা মারাত্মক হোম রেমেডিজ, অসম্ভব ধরনের ভালো। তাই আপনাদের বলে দিই যে কি করে ব্যবহার করতে হয় সেটা কিন্তু জেনে করবেন, বা আগেকার দিনের গুরুজনেরা জানতেন, তাদের থেকে জিজ্ঞাসা করে করবেন। চুন এবং হলুদের যে ভাগটা, আনুপাতিক হার, কত ইস্টু কত, কতটা চুন কতটা হলুদ, ঠিক এটা জানার প্রয়োজন আছে তো। সেটা যদি না হয় তাহলে ভুল হবে। যেমন চা তৈরি করতে গেলেন আপনি, সেখানে গিয়ে দেখলেন যে আপনার ইচ্ছা মতো চিনি দিয়ে দিলেন, ইচ্ছা মতো দুধ দিয়ে দিলেন, ইচ্ছা মতো জল দিয়ে দিলেন, সেটা চা তৈরি হবে তো? খিচুড়ি না হয়ে যায়, শেষে দেখবেন চাল আর ডাল দিয়ে শেষে খিচুড়ি বানাতে হচ্ছে চা বানাতে গিয়ে, ওই রকম না হয়ে যায়। তাই প্রতিটা হোম রেমেডিজের ভাগ থাকে, কতটা খাবো। আমি কারি পাতা হলুদ বলি, হলুদ কতটা, কারি পাতা কতটা, ঠিক ত্রিফলা পাউডার খেতে বলি কতটা, আমলকি খেতে বলি কতটা, এই যে পরিমাণ, এইগুলো জানার প্রয়োজন আছে। থানকুনি খাবো সকালবেলা খালি পেটে কটা। বাঙালির অভ্যাসটা কি জানেন, রোগটা অনেকটা বেড়ে গেছে, আজকে থানকুনি পাতা যা আছে বাগানে সব তুলি খেয়ে নেবো। আরে আমরা গরু ছাগল নেই সব তুলে খেয়ে নেবো মানে? আপনি সব হজম করতে পারবেন না, তারপর দেখবেন পটি টাইট হয়ে গেছে আর হচ্ছে না, তার জন্য আবার ডুজ কিনতে যেতে হচ্ছে, নাহলে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। মানে বাঙালির খাওয়া তো, তাই সাবধান করে দেয়া যে আপনারা ঘরোয়া টোটকা মানে হোম রেমেডিজ যখন ব্যবহার করবেন, সেটা যেন অবশ্যই আনুপাতিক হার, আই মিন ফর্মুলা, কম্পোজিশন ঠিকঠাক হয়। যারা মহিলারা বসে দেখছেন, আপনাদের মুখে মেকআপ নিতে গেলে, সাজতে গেলেও দেখবেন তার একটা পরিমাণ দরকার আছে। কেউ যদি পরিমাণ না জেনে মুখে মেখে ফেলে, জাস্ট ভৈরবী পাগলগুলো সেজে ওই ঠাকুর মা কালী মা তারা সেজে বেরোয় রাস্তায়, ঠিক সেই রকম দেখতে হবে আপনাকে। তাই সব কিছু, লিপস্টিক কতটা দেবো, কাজল কতটা দেবো, মেকআপ কতটা দেবো, তারও যেমন একটা পরিমাণ আছে, এখানেও হোম রেমেডি ব্যবহার করতে গেলেও এখানে একটা পরিমাণ আছে, সেটা কিন্তু জেনে দেবেন। চুন কতটা, হলুদ কতটা। নেক্সট যাই আমরা। ফোন এসেছে একটা। নমস্কার, কে আছে বলুন। হ্যালো। হ্যালো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলবো। খুব জরুরি দরকার গো? হ্যাঁ, খুব জরুরি দরকার। হাঁটু যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা করছে? তাহলে কালকে চলে আসুন বারাসাত চেম্বারে। বারাসাত চেম্বারে? হ্যাঁ, সামনে দুর্গাপুজো। দুর্গাপুজো তো স্যার জানি, দুর্গাপুজো। তাহলে আর পুজোটা আপনি দেখবেন না, বাকি সবাই দেখবে, আপনি দেখবেন না, এটা আমার খারাপ লাগবে। আপনিও পুজোর প্যান্ডেলে যাবেন, অবশ্যই যাবেন। হ্যাঁ। ঠিক, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাটোয়া। কাটোয়া? তাহলে তো দিদিভাই একা তো আসতে পারবেন না, কাউকে সঙ্গে নিয়ে আসুন, কাউকে সঙ্গে নিয়ে আসুন, ঠিক আছে? আমার হয়নি, আমার মানে স্বামীর হয়েছে। আচ্ছা, তাহলে হর পার্বতী দুজনে মিলেই আসুন না, স্বামীর হাত ধরে ধরে আসুন। কতদিন বেড়াতে বেরোননি আপনারা? ঠিক, চলে আসুন দিদিভাই, আছি তো আমি। বাড়ির ছেলে মনে করুন। খেটে খাওয়া তো, মা মিষ্টির দোকানে কাজ করে, খেটে খাওয়া মনে করুন সামনে। আচ্ছা বেশ, আপনাকে এখনই আমি বলে দিলাম, আপনার জন্য ফিজ লাগবে না, আপনার জন্য ফিজ লাগবে না, আপনার স্বামীর জন্য ফিজ লাগবে না, আপনারা তবু আসুন, ঠিক আছে? আমার দিক থেকে যতটুকু করার ফিজ আপনাদের নেব না, তবুও সুস্থ থাকুন। বয়স্ক মানুষ কাজ করছে, সেই যন্ত্রণা নিয়ে কি করে কাজ করবে? 60 বছর বয়স হয়েছে। তাহলে চলে আসুন, আছি আমি। তাহলে ওফ, দিদিমণি তো শাড়ির পাহাড় লাগিয়ে দিয়েছে। ঢাকের আওয়াজ শুনেই একটা নয়, একদম জামদানি ভর্তি বিছানায়। কোনটা পরবে কোনটা পরবে না, কিন্তু দিদিমণি কোমরে ব্যথা হচ্ছে তো। কোন শাড়িটা পরবেন? শাড়ি পরে আপনাকে সুন্দর মানাবে, কিন্তু ওই কোমরে ব্যথা নিয়ে কি করে প্যান্ডেলে যাবেন বলুন তো? না, আগে কোমরটা সারিয়ে নিন, শাড়ি পরে হবে। হবে শাড়ি, হবে হবে তো, নিশ্চিন্ত থাকুন, কিন্তু আগে শরীরটাকে সুস্থ করে ফেলা হবে, কেমন? নেক্সট, একই পিসিমা, আপনি লাঠি ধরে দাঁড়িয়ে কেন? দারোয়ানের মতো? মানে আপনি লাঠি ছাড়া হাঁটতে পারেন না, তাই তো? বুঝলাম, আমি ভালো আপনাকে পাহারা দিতে পাঠিয়েছে বোধহয় বাড়িতে। যাই হোক পিসিমা, এই লাঠি নিয়ে আর কতদিন? লাঠির সাহায্য নিয়ে কতদিন?
একটা সময় আসবে আর পারবেন না, হুইল চেয়ারে বসতে শুরু করবেন। তাই বলি, লাঠিটা ছাড়তে পারা যায় যদি আপনি মনে করেন, আর আপনি না মনে করলে আমারও কিচ্ছু করার নেই, বিশ্বাস করুন। তাই নিজেদের বিরুদ্ধে কেন যাচ্ছেন? চলুন না সবাই মিলে পুজোটা উপভোগ করি। একবারই তো আসে বছরে, তারপর কি হবে এই প্রাকৃতিক দুর্যোগ আমরা নিজেরাও জানি না। তাই এবারের পুজোটা সুন্দর করে আনন্দ করে নিই। কাল কে আছি কে নেই কেউ বলতে পারি আমরা? কাল তো কেউ দেখিনি চোখে। তাই সবকিছু ভুলে পুজোটা সুন্দর করে এনজয় করো, কেমন? নেক্সট, এই তো থিম পুজো, সুরুচি সঙ্গ থেকে আরম্ভ করে সবমি, কোথাও বাদ যাবে না। থিম পুজোয় লাইনে 1 ঘন্টা করে দাঁড়িয়ে আমরা পুজো দেখব, অবশ্যই দেখব সুস্থ শরীর নিয়ে। তার জন্য ডে কেয়ার ডিপার্টমেন্ট এবং আমাদের আয়ুষ ডিপার্টমেন্ট দুটোকে এক জায়গায় করে দিয়েছি। দুর্ধর্ষ ট্রিটমেন্ট হবে, নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে? আমিও চাই না যে কোনো বাঙালি এই হুইল চেয়ারে করে পুজো দেখতে যাক। নিজেদের খারাপ লাগে, আর ওই মানুষটার মনের মধ্যে কি হচ্ছে, যে চেয়ারে বসে আছে তার মনে হবে যে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ আমরা, তাই না? না, করবেন না, করার কোনো দরকার নেই। আবার মাসিমা রেগে গেছে, আবার রেগে গেছে। কি হয়েছে? এটা বৌমা ফিরে আসার পর চোটপাট নিচ্ছেন, কেন গেলি একা, কেন গেলি একা আমায় না নিয়ে? আপনি জাননি তো সেই কি করবে বলুন তো? কিছু করার আছে? মাসিমা রেগে যাবার কারণ কি আবার? ওহো, যারা এখন প্রেগন্যান্ট অবস্থায় আছেন তাদেরকে বিশেষ করে বলে দিই, কোনো পেন কিলার নয়, এই সময় কোনো পেন কিলার চলে না, কিন্তু তাদের ঘাড়ে প্রচণ্ড পেন থাকে, তাদেরকে বলবো আমাদের যে গ্রিন বামটা আছে, গ্রিন বাম একটা বাড়িতে রাখুন। মারাত্মক ভালো কাজ করে, কারণ এই প্রেগন্যান্সি অবস্থায় কোনো পেন কিলার কেন, কোনো ওষুধ খাওয়াই চলে না। একমাত্র প্রেশারের ওষুধ চলতে পারে যদি প্রেশার থাকে, আর রক্ত যদি কম হয়ে যেতে থাকে তাহলে চলতে পারে। তাছাড়া কোনো ওষুধ দিলে মিসক্যারেজ হয়ে যাবার চান্সেস অনেক বেশি, ঠিক? তাই এক্সটার্নাল, বাইরে থেকে ব্যবহার করার অনেক জিনিস ইউজ করা যেতে পারে, তার জন্য আমাদের গ্রিন বাম। নেক্সট যাই, কোমরে ব্যথা। প্রচুর মানুষের কোমরের ব্যথা আছে, যারা উঠতে বসতে, চেয়ারে বসে, বিছানায় বসে, শুয়ে গড়িয়ে কোনোভাবেই আরাম পাচ্ছেন না, তাদেরকে বিশেষ করে বলা, পুজোয় যদি কলকাতায় থাকেন, আপনি যেখানেই থাকুন না কেন, পুজোয় আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন না কেন, শরীরটা ভালো থাকার দরকার আছে। তাই তাদেরকে বলা, এই কোমরের ব্যথা হতে হতে, এটা থাকতে থাকতে একটা সময় আপনার দুটো পা অসাড় হবে। অসাড় মানে হাঁটতে গেলে ডিসব্যালেন্স হবে, পা দুটো সবসময় ঝিঝি ধরে যেতে থাকবে, আর শিরার টান ওই গোড়ালির পিছন থেকে একদম কোমর অবধি। তাই ওষুধ নিয়ম করে খান, ভালো থাকাটা জরুরি। কোমর থেকে একদম ডান দিকে ছবিটা দেখুন, পায়ের গোড়ালি অবধি এই যে নার্ভের টান পড়া, এতে প্রচন্ড কষ্ট হয়। না আপনি বসে সুখ পাবেন, না শুয়ে সুখ পাবেন, না দাঁড়িয়ে সুখ পাবেন। আপনি এক জায়গায় বসে থাকতে পারবেন না, মাঝের মধ্যে উঠে দাঁড়াতে হবে, আবার একটানা দাঁড়াতে পারবেন না, আবার মাঝের মধ্যে গিয়ে বসতে হবে। এই যে অস্বস্তি, এইটার জন্য আপনাকে বলা হচ্ছে নিয়মিত মেডিকেশন রাখুন, এগুলো সেরে যায়। তারপর ইলেকট্রোথেরাপির দরকার আছে, ভালো ইলেকট্রোথেরাপি, সেটা নিতে থাকুন। ভালো থাকাটা জরুরি, কেমন? সবার জন্য। শুধু মহিলারা নয়, পুরুষদেরও পায়ের পিছন দিয়ে যারা খেলাধুলা করে তাদের এই সায়াটিকা নার্ভের পেন কিন্তু মারাত্মক হয়। দৌড়াতে গেলে, খেলতে গেলে, অ্যাথলেটিক্স যারা প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এই সায়াটিকা নার্ভের যত্ন নেবেন, নাহলে কিন্তু মাঠে নামতে পারবেন না। যাদের পায়ের পাতা ফুলে যাচ্ছে তাদেরকে বিশেষ করে বলা,
সারাদিনে অন্তত একবার করে চুন হলুদ লাগাবেন আর একবার করে ঠান্ডা এবং গরম জলের সেক নেবেন। যাদের পায়ের পাতা ফুলে যাচ্ছে তাদেরকে বিশেষ করে বলছি যে সারাদিনে একবার হলেও দুটো বালতিতে অর্ধেকটা করে, একটা বালতিতে গরম জল নিন, একটা বালতিতে ঠান্ডা জল নিন, চেয়ারে বসে পাটা একবার ঠান্ডা জলে আবার তুলে নিয়ে একবার গরম জলে, আবার একবার ঠান্ডা জলে, একবার গরম জলে, এইভাবে পায়ের শেকটা করতে থাকুন। আর অন্তত 6 ঘন্টা পর, এই শেক নেবার 6 ঘন্টা পর চুন হলুদের প্রলেপ নিন, দেখবেন ওষুধ ছাড়াই আপনার পায়ের পাতা কমে গেছে, ফোলা কমে গেছে। যাদের এই কন্ডিশন হয়ে গেছে তাদেরকে বলবো যে না, আর বাড়িতে বসে সময় নষ্ট না করে আগামী কালকেই চলে আসুন। বারাসাত চেম্বারেও আসতে পারেন, এখান থেকেও আমরা অ্যাম্বুলেন্সে করে ওখানে পাঠিয়ে দেবো, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করে দিয়েছি আমি। পৌঁছে যাবেন আমাদের দমদমের হনুমান মন্দির চেম্বারে, সারাদিনের জন্য ভর্তি থাকবেন আর ম্যাজিক ট্রিটমেন্ট দেওয়া হবে, আর কিছু না। ঠিক আছে? এই তো দিদিমণিরা 2 তলা 3 তলা উঁচু উঁচু জুতো কিনেছেন, যাকে স্টিলেটো বলা হয়, দুর্ধর্ষ। কিন্তু জুতোটা তো কেনা হয়েছে, হেঁটে ঠাকুর দেখা যাবে তো? যদি আপনার গোড়ালিতে ব্যথা থাকে, যদি আপনার শিরায় টান ধরে, সাইটিকা পেন থাকে, যদি আপনার হাঁটুতে পেন থাকে, আপনি স্টিলেটো পরতে পারবেন তো? আমি জানি জুতোটা খুব সুন্দর, বিশ্বাস করুন। না, আমি দেখিনি কোনোদিন, কিন্তু জুতোটা ভারী সুন্দর কিনেছেন। কিন্তু কেনার পর যদি ওই তোলা থাকে আলমারিতে, তাহলে লাভ কি হলো? ঠাকুরটা দেখতে বেরোতে হবে তো, সেই জন্য বলা যে একবার চেক আপ করিয়ে না বিফোর পুজো। ইনি আবার কার্তিক চরণ ভ্যাঁ করে কাঁদছে কেন? কারণ বুঝি না তো। যাই হোক, এনার কাঁদার কারণ আমি বুঝতে পারছি না কেন। বোধহয় গার্লফ্রেন্ড বেরোতে পারবে না, ওই স্টিলেটো কিনে দিয়েছিল অনেক খরচা করে, অফিস থেকে লোন নিয়ে গার্লফ্রেন্ডকে জুতো কিনে দিয়েছিল। তারপর গার্লফ্রেন্ড শোনায় যে আমি পুজোয় বেরোতে পারছি না তোমার সঙ্গে, পায়ে আমার প্রচণ্ড যন্ত্রণা। সেটার কান্না দেখুন, এইরমভাবে কাঁদে রে বাবা, ছি 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 ছি। যা, কাঁদিস না, কান্নাকাটি করিস না। জুতো কেনার আগে চেম্বারে একবার আসা উচিত ছিল, ঠিক আছে? তোমার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে একবার চেম্বারে চলে এসো, যাবে তোমার হাত ধরে ঠাকুর দেখবে, কান্নাকাটি করো না। চলো যাওয়া যাক। নেক্সট, কান্নাকাটি এখন বন্ধ হোক। ভিডিও কলিং এর মাধ্যমেও আপনারা প্রেজেন্ট দেখাতে পারেন যারা অনেক দূরে দূরে আছেন। এটা পুজো স্পেশাল ভিডিও কলিং, মঙ্গলবার এবং শনিবার, আগামীকাল ডেট আছে। আপনারা অবশ্যই রিং করাতে পারেন, নিচে 2টি নম্বরে কল করুন আর ওই নম্বরে ফোন করে বুকিং করা। ভিডিও কলিং এর মাধ্যমেও চিকিৎসা আজকে থেকে হচ্ছে না, সেই কোভিডের সময় থেকে, করোনার টাইম থেকে। নেক্সট, বুকিং নাও, এখনই অনলাইনে বুকিং করুন। ফোন করে বলুন আমি ভিডিও কলিং এ দেখাতে চাইছি। সব ব্যবস্থা করা হয়েছে পুজো স্পেশাল। এই ট্রিটমেন্টগুলো আপনাদের দেওয়া হবে আপ টু সেই কালী পুজো অব্দি। স্পেশাল ট্রিটমেন্টগুলো, স্পেশাল কেয়ার করা হয়েছে আমাদের একটা। তারপরেই বলো দুর্গা মাইকি, মা চলে যাবে, সবই হবে। কিন্তু পুজোর আগে যেন সেই অসুর বোধনগুলো হয় যারা আমাদের এই বাংলার মেয়ের বোধন করেছে নিকৃষ্টভাবে, যা কাউকে বলা যায় না, উপমা দেওয়া যায় না, এত নিকৃষ্টভাবে। ঠিক তার জন্য আমরা পথে নেমেছি। পথেই এবার নামো সাথী, পথেই হবে পথসেনা। আর আগামী সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি বসিরহাট চেম্বার, বসিরহাট কুমারপুকুর আয়ুষ ক্লিনিক, কুমারপুকুর বাস স্টপেজে, কুমারপুকুর কালীবাড়ির পাশে। ঠিক ডিটেল দিয়ে দিলাম। আর বসিরহাটে ওখানে দেখাবার জন্য যারা নাম লেখাচ্ছেন, হাবড়ায় যারা থাকেন, বনগাঁ যারা থাকেন, ওদিক থেকেও ভিতর দিয়ে রাস্তা আছে, বা টাকিতে যারা আছেন, ভ্যাবলা থেকে, এসব জায়গা থেকে ওখানে যাওয়া খুব সোজা, সব ভেতর দিয়ে রাস্তা আছে। একজনের সাথে আরেকজন ফ্রি করেছে ওখানকার যিনি ওনার কোঅর্ডিনেটর, যিনি দায়িত্বে আছেন আর কি। তো অবশ্যই খুশির খবর, আপনারা নাম লেখান। এবং আবার বলে দিই, বাড়িতে যদি মুমূর্ষু রোগী থাকে, আপনার মনে হয় যে না বাড়িতে রাখতে পারছি না, একদিনের জন্য নিয়ে আসুন, 1 ডে, অনলি 1 ডে। ঠিক, একদিনের জন্য ভর্তি করান, কয়েক ঘন্টার জন্য, আবার বিকেলবেলা নিয়ে বাড়ি চলে যান একটা নর্মাল অবস্থা রেখে।
তারপর তো ট্রিটমেন্ট চলবেই। অন্তত এই হাজার হাজার টাকা খরচা করে নার্সিংহোমে ভর্তি রেখে টেনশানে থাকা, দেখতে যাওয়া, আবার বাড়ি আসা, আবার টেনশন, ডাক্তারকে জিজ্ঞেস করা, আবার হসপিটালে ফোন করা কেমন আছে পেশেন্ট, ঠিক আছে তো ইত্যাদি। আপনার চোখের সামনেই ট্রিটমেন্ট হবে, নিজের চোখের সামনে আপনার বাড়ির রুগী ঠিক হবে, ঠিক নিজের চোখে দেখবেন কেমন ট্রিটমেন্ট হচ্ছে, কয়েক ঘন্টা পর বাড়ি নিয়ে চলে যান। ঠিক, তাহলে পুজোয় ভালো থাকতে হবে সবাই। সপরিবারে নিমন্ত্রণ থাকলো আগামীকাল থেকে প্রতিদিন, একদিনও বন্ধ নেই, প্রতিটা দিন। আজকে বিদায় নিই, শুভরাত্রি।